আপনি যদি ধনী হতে চান তাহলে আপনাকে হয় বড়লোক স্বামী বা স্ত্রী খুঁজে বিয়ে করতে হবে, না হলে লটারি জিততে হবে, আর না হলে ভালো ফিনান্সিয়াল হ্যাবিট বানাতে হবে। ধাপে ধাপে বড়লোক বিয়ে করার গাইড থাকলে কিন্তু মন্দ হতো না, কিন্তু এই ভিডিওতে আমরা শেয়ার করব এমন কিছু ফিনান্সিয়াল ফাঁদ যেগুলো চুপিচাপি আপনাকে গরিব করে রাখছে, আর আপনি হয়তো বুঝতেও পারছেন না। আমি সজীব, আর আপনি আজকে শিখবেন আপনার জীবনের সেরা শিক্ষা, যাতে আপনি ফিনান্সিয়ালি ফ্রিডম পেতে পারেন। তাই আর দেরি না করে চলুন শুরু করি। নাম্বার 1, পেইং ইয়োরসেলফ লাস্ট, মানে নিজের জন্য সবার শেষে টাকা রাখা। বেতনের দিন কি করেন? টাকা হাতে এলেই বুকটা কেমন হালকা লাগে, তাই না? অনেকে তখনই বাড়ির লোন বা সুদের টাকা দিয়ে দেন, মানে ব্যাংকের লোকের বেতন জোগাচ্ছেন আপনি। তারপর হয়তো গাড়ির কিস্তি দেন, যেমন আপনার ভলভো গাড়ি। তারপর রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করেন আর বিল মেটান। তারপর শেফ আর কিউট ওয়েট্রেসকে টিপস দেন খাওয়া দাওয়া করে। তারপর আপনি কিনে ফেলেন সেই জুতোটা যেটা অনেক দিন ধরেই আপনার মনে ছিল। এতে নাইকি বা ওই কোম্পানির শেয়ার হোল্ডারদেরই সম্পদ বাড়ে। মাস শেষে ব্যাংক অ্যাকাউন্ট চেক করেন, দেখি কিছু থাকে কিনা নিজের জন্য। তখনই মনে পড়ে, হাই হাই, সেভিংস! আরে ইচ্ছে তো ছিল, কিন্তু থাক, পরের মাসে দেখা যাবে। এটাই সবচাইতে বড় ভুল, পেইং ইয়োরসেলফ লাস্ট, মানে নিজের জন্য সবার শেষে রাখা। অধিকাংশ মানুষ মনে করে সেভিংস অপশনাল, থাকলে ভালো, না থাকলেও সমস্যা নেই। কিন্তু আসল কথা হলো শেষ পর্যন্ত কিছুই বাকি থাকে না। তাই নিয়মটা উল্টে দিন, ফ্লিপ দ্য স্ক্রিপ্ট। সবার আগে নিজের জন্য রাখুন। যেই আপনার স্যালারি আসবে সাথে সাথে ঠিক করে রাখুন, ধরুন 10% সেভিংস করবেন, সেটা আলাদা করে রাখুন। সবচেয়ে ভালো হয় যদি অটোমেটেড করে দেন, যাতে সরাসরি আপনার সেভিংস অ্যাকাউন্টে চলে যায়। এতে আপনাকে বারবার ডিসিশন নিতে হবে না, একবারেই সব ঠিক হয়ে যাবে। ভাবুন এটা আপনার ভবিষ্যতের জন্য একটা বিল, আর এটাকে রাখুন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিল হিসেবে, কারণ টাকা জমিয়ে ধনী হওয়ার জন্য এটি সবচাইতে বড় সুযোগ। নাম্বার 2, বাই নাও পে লেটার, মানে এখন কিনুন পরে টাকা দিন। আমি বুঝি ভাই, বুঝি নতুন ফোন হাতে পেলে ভালোই লাগে, আর যদি সঙ্গে সঙ্গে টাকা দিতে না হয় তাহলে তো কোনো কথাই নেই। কিন্তু প্লিজ এটা করবেন না, একদম করবেন না। আমি বলছি না হোম লোন নিয়ে বাড়ি বানানো খারাপ, আমি বলছি জামা কাপড়, ইলেকট্রনিক বা ভ্যাকেশনের মতো জিনিস বাই নাও পে লেটার দিয়ে কেনার চেয়ে না কেনাই ভালো। এইগুলোর একটু রিসেল ভ্যালু নেই। অনেকেই ভুলে যায় ক্লারনা, আফার্ম, আফটারপের মতো কোম্পানিগুলো এই অফারগুলো কেন দেয়। কারণ এরা কিন্তু চ্যারিটি না বা দয়া করছে না, বরং আপনার বাজে মানি হ্যাবিট থেকে তারা মুনাফা তুলে নিচ্ছে। এরা এমন সিস্টেম বানিয়েছে যাতে আপনি এমন কিছু কিনে ফেলেন যা আপনার পক্ষে অ্যাফোর্ড করা আসলে সম্ভবই না। এরা জানে অনেকেই পেমেন্ট মিস করে ফেলবে, বাজেট বেশি খরচ করে ফেলবে। তখনই শুরু হয় ইন্টারেস্ট, কখনো 30% পর্যন্ত, সাথে লুকোনো লেট ফিও যোগ হয়। এই রক্তচোষা কোম্পানিগুলোর পুরো ব্যবসা এভাবেই চলে। তাই বাই নাও পে লেটার বাদ দিন, ডেবিট কার্ড বা নগদ টাকায় লেনদেন করুন। এতে আপনারই কন্ট্রোল থাকবে, আর ইন্টারেস্ট ফিও 100% এড়িয়ে যাবেন। হয়তো আপনি আগের এই 2টা বাজে হ্যাবিট থেকে অনেকটাই দূরে আছেন, তাহলে ভালো, ইউ আর ডুইং গুড জব। কিন্তু এখানেই শেষ না, বাকি 8টার মধ্যে যে কোনো একটায় ভুল করলেও আপনার ভবিষ্যতের সম্পদ কমে যেতে পারে। তাই চলুন সামনে এগিয়ে যাই। নাম্বার 3, লিভিং বিয়ন্ড ইয়োর মিনস, মানে নিজের সামর্থ্যের বাহিরে খরচ করা। ধরুন আপনার বয়স 30-এর কাছাকাছি, আর এখন 35 লাখ টাকার মধ্যে একটা গাড়ি কেনার সামর্থ্য হয়েছে। তাহলে কি করবেন? তাহলে কি কিনবেন? আপনার কি সত্যিই দরকার আছে? কারণ সাধারণত দরকার আর চাওয়া এক জিনিস নয়। We will not trade something that we have and need for something that we don't have and don't need, even if we kind of like to have it. আপনি হয়তো শুধু চান, সেটাই আরেক কথা। হয়তো 10 লাখ টাকার একটি গাড়ি যথেষ্ট হবে আপনাকে পয়েন্ট এ থেকে পয়েন্ট বি এ পৌঁছে দিতে, আর বাকি 25 লাখ টাকা ইনভেস্ট করলে যখন আপনার বয়স 60-এর কাছাকাছি যাবেন তখন সেটা হতে পারে প্রায় 50 লাখ টাকা। একটু বাহ্যিক ছাপ দেখিয়ে কী লাভ বলুন? মূল কথা, আপনি কিনবেন আপনার প্রয়োজন অনুযায়ী। আপনার 1 মাসের বেতন দিয়ে দামি একটা জিনিস কেনা যাবে, তার মানে এই না যে সেটা কিনতেই হবে। You yourself are worth somewhere in the vicinity of $9 or $10 billion today. I only say that because I've got a follow-up question. Okay. What's with the Honda? This is a perfectly good. নাম্বার 4, জাস্ট সেভিং, শুধু সেভিংস করা। প্রতি মাসে বেশি টাকা রাখার ব্যাপারটা দুই দিকের হিসাব।
প্রথমটা হলো টাকা উপার্জন করা, আর দ্বিতীয়টা সেই টাকা থেকে কিছু ভাগ করে সেভ করা। আমি অনেকেই দেখি শুধু দ্বিতীয়টাকেই ফোকাস করে, মানে শুধু সেভিংস। এটা ভালো, কিন্তু যদি উপার্জনের দিকটা না বাড়ান তাহলে আপনার উন্নতি আটকে থাকবে। খরচ তো চিরকাল আর কমানো যাবে না, উপার্জনের কোনো সীমা নেই। যত পারেন ইনকাম বাড়ান। টু ইনফিনিটি অ্যান্ড বিয়ন্ড। To infinity and beyond! রোজ নিজের খাবার অফিসে নিয়ে যাওয়া, ফ্যান্সি কফি না খাওয়া, সব কেনাকাটায় বেস্ট ডিল খোঁজা, এগুলো খারাপ না, কিন্তু যদি এর চাপে ইনকাম সোর্স খোঁজা ভুলে যান তাহলে সেটা কিন্তু অবশ্যই খারাপ। তাই মাঝে মাঝে কাছের রেস্টুরেন্ট থেকে খাবার কিনুন, আর সেই সময়টা ইনকাম বাড়ানোর আইডিয়া বের করতে কাজে লাগান। বিখ্যাত ইনভেস্টররা বাগানের তুলনা দেন, তাই আমিও চেষ্টা করছি। আপনার বাগান সুন্দর করতে শুধু আগাছা ফেললে হবে না, বীজ বুনতে হবে, জল দিতে হবে, আর সূর্যের আলো দিতে হবে। নাম্বার 5, রিসেটিং কম্পাউন্ডিং। আসুন শুরুতেই বলে রাখি, যদি আপনি এই ভিডিওর পরামর্শ মেনে চলেন তাহলে আপনি ধনী হবেনই হবেন ইনশাআল্লাহ। প্রশ্ন হলো কতটা ধনী? We're not just doing this for money. We're doing it for a shitload of money. আমরা শুধু টাকার জন্য এই কাজ করছি না, আমরা করছি অনেক 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 টাকার জন্য। আর হ্যাঁ, ধনী হওয়ার আসল লক্ষ্য শুধু টাকা নয়। এটা এমজি ডিমার্কোর বই দ্য মিলিনিয়ার ফার্স্টলেন থেকে শেখা ওয়েলথ ট্রিনিটি অর্জনের জন্য। ফার্স্টলেন নিয়ে পরে কথা বলবো। এই নিয়মগুলো মানলে আপনি ধনী হবেন, কিন্তু যদি আপনি কম্পাউন্ড ইন্টারেস্টের শক্তি ভুলে যান, বারবার বড় বড় টাকা তুলে নেন, তাহলে পুরো সিস্টেম নষ্ট হয়ে যাবে আর আবার শুরু থেকে শুরু করতে হবে। সবচেয়ে বড় বড় খরচ যেগুলো সাধারণত মানুষ করে সেগুলো হলো গাড়ি আর বাড়ি। আমি আপনাকে বলতেই চাই না দামি গাড়ি কেনা আপনার সম্পদের জন্য খারাপ, কিন্তু বাড়ি কেনা কি উচিত? অবশ্যই থাকার জন্য একটা জায়গা দরকার, কিন্তু বাড়ি কেনাটা কিছু বছর পিছিয়ে দেওয়া যায় না? কারণ সম্ভবত স্টক মার্কেটে ইনভেস্ট করলে বাড়ির দামের চেয়েও ভালো রিটার্ন পাবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি সবচাইতে লম্বা ডাটা রবার্ট সিলারের 1990 সাল থেকে 2025 সাল পর্যন্ত আমেরিকার হোম প্রাইস ডাটা। যদি 1890 সালে একটি বাড়ি কিনতেন আর ভাগ্যক্রমে 135 বছর বেঁচে থাকতেন, তাহলে বার্ষিক রিটার্ন হতো মাত্র 3.4%। অন্যদিকে যদি সেই একই সময় স্টক মার্কেটে ইনভেস্ট করতেন তাহলে রিটার্ন হতো 9.3%। শুনতে ছোট মনে হলেও এই 6% কিন্তু বিশাল পার্থক্য। যদি আপনি বাড়ির বদলে স্টক মার্কেটে রাখতেন তাহলে হতো 2000 গুণেরও বেশি টাকা। যদি 1890 সালে বাড়ি কিনতে 10%ও ডাউন পেমেন্ট দিতেন, সেটা আজও অনেকে করে, তাহলেও স্টক মার্কেটের সাথে তুলনায় পার্থক্য থাকতো প্রায় 200 গুণ। হয়তো বাড়ি ভাড়ায় একটু বেশি খরচ হতে পারে, কিন্তু সেটা এত বড় পার্থক্য কখনোই পূরণ করতে পারে না। তাই বাড়ি কেনার সিদ্ধান্তটা একটু পিছিয়ে দিন, আর কমপক্ষে এমন বাড়ি কিনবেন না যার টাকা আজও নেই। বুদ্ধিমান মানুষের সঙ্গে তর্ক বিতর্ক থেকে শেখার বিকল্প নেই। আপনি যদি বাড়ি বনাম স্টক মার্কেট নিয়ে একমত না হন তাহলে কমেন্ট সেকশনে আপনার মতামত লিখে জানান, আমি অবশ্যই আপনার সাথে কথাবার্তা বলবো। আর একটা মজার বিষয়, বার্কশায়ার হ্যাথওয়ে, বাফেট আর মাঙ্গারের মতো কিন্তু এক নয়। নাম্বার 6, পোস্টপোনিং ইনভেস্টিং, মানে বিনিয়োগ পিছিয়ে দেওয়া। ভাবছেন আমি হয়তো বয়স্ক হয়ে গেছি বিনিয়োগ শুরু করার জন্য, অথবা মনে করছেন জ্ঞান আপনার কম আছে, অথবা টাকা খুবই কম। সব ভুলে যান আর আজই শুরু করুন। প্রতিদিন আপনি বিনিয়োগ পিছিয়ে দেন, আপনার ভবিষ্যৎ সম্পদ কমে যায়। আপনি যত তাড়াতাড়ি শুরু করবেন রিটার্ন তত বড় হবে, কারণ সময় একমাত্র বড় ফ্যাক্টর কম্পাউন্ডিংয়ের জন্য। আর এখানে পুরনো সেই কথাটাই সত্যি, শুরু করার সবচেয়ে ভালো সময় ছিল কাল, তার পরের ভালো সময় হচ্ছে আজ। আপনাকে এক্সপার্ট হতে হবে না, আর লাখ লাখ টাকাও লাগবে না। আপনার স্যালারি আপনার অ্যাকাউন্টে এলেই অটোমেটিক কোনো লো কস্ট ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করুন, এটাই মিনিমাম। নিয়মিত ইনভেস্টমেন্টে অভ্যস্ত হয়ে যান, আর মনে রাখবেন চাবিকাঠি হলো কনসিস্টেন্সি, পারফেকশন না। Just keep swimming, just keep swimming, just keep swimming, swimming, swimming. স্টকে ইনভেস্ট করলে অবশ্যই লং টার্মে থাকতে হবে, আর যদি 6 মাস পর হার্ট সার্জারির জন্য টাকা দরকার হয় তাহলে আপনার ফিনান্সিয়াল মার্কেট থেকে দূরে থাকাই ভালো। নাম্বার 7, ফিলিং টু মেজার, মানে খরচ হিসাব না করা। আমি জানি আপনার ইনকাম আপনি জানেন, কিন্তু হয়তো এটা জানেন না আপনার খরচ কত। অবশ্যই আপনার ভাড়া বা মর্টগেজের সুদ কত সেটা জানেন, কিন্তু তারপর ভাবুন আপনার সম্পদ হলো এক বালতি পানি। আপনি সকাল 9টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত কাজ করছেন, আর এতে পানি যোগ হচ্ছে, কিন্তু বালতি কখনোই পূর্ণ হচ্ছে না। কেন? একজন বন্ধু এসে বলল আপনার বালতির তলায় গর্ত আছে।
এটা হয়তো উদাহরণ, কিন্তু অনেকেরই ফিনান্সিয়াল বালতিতে ফুটো থাকে আর তারা কখনোই বুঝতেও পারে না। লাইফে সোনার নিয়ম, যা পরিমাপ করা হয় তা নিয়ন্ত্রণ করা যায়। স্কুলের সিনিয়র ক্লাসের কেউ হয়তো ধূমপানের খরচ নিয়ে প্রেজেন্টেশন করছিল। ডেভিড নামের কেউ 15 বছর বয়স থেকে সিগারেট খাচ্ছে, সে গরিব আর অসুস্থ। আর মাইকেল নামের কেউ সিগারেট খায়নি, সে সুস্থ আর ফেরারি কেনার সামর্থ্য রাখে। আপনি হয়তো ধূমপায়ী নন, কিন্তু আপনার খরচ হিসাব করলে আপনারও একটা ফেরারি বেরিয়ে আসতে পারে, আর ফেরারি না কিনলেও অন্য কিছু। কিন্তু পয়েন্টটা বুঝে নিন। নাম্বার 8, কিপিং আপ উইথ দ্য জোনসেস, মানে অন্যদের সাথে তুলনা করা। The world is not driven by greed, it's driven by envy. The fact that everybody's 5 times better off than they used to be, they take it for granted. All they think about is somebody else has having more now, and it's not fair that he should have it and they don't. মাঙ্গার যেটা বলেছেন, পিকিং আপ উইথ দ্য জোনসেস, মানে অন্যের লাইফস্টাইল দেখে হিংসে করে আপনার খরচ বাড়ানো। এটা সবার মাঝে আছে। বন্ধুর ফ্যামিলি ট্রিপ, প্রতিবেশীর নতুন গাড়ি, সবই আপনার কাছে চাপ তৈরি করে। 1 মিনিট আগেও আপনার পুরনো গাড়ি ঠিকই ছিল, কিন্তু প্রতিবেশীর নতুন গাড়ি দেখেই মনে হচ্ছে আপনারও কিনতে হবে, যদিও সেটা মানে আপনার জমানো সঞ্চয় উড়িয়ে দেওয়া। ঈর্ষা এক চিরন্তন শত্রু, আপনাকে ঠকিয়ে রাখে ধনী হওয়ার পথে। ভালো খবর হলো, এই ফাঁদ থেকে বের হওয়া মানে ডাবল জেতা। আপনি তুলনা বন্ধ করলে আপনার সেভিংস আর সম্পদ বাঁচে, সাথে আপনার সুস্থও বাড়ে। ইনস্টাগ্রামে অন্যকে সাময়িক স্ট্যাটাস সিম্বল দেখানো থেকে বিরত থাকুন। মন দিন সত্যি গুরুত্বপূর্ণ জিনিসে, সম্পর্ক, স্বাস্থ্য আর ফান। নাম্বার 9, ট্যাক্স ইনএফিসিয়েন্সি। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন বলেছেন, এই পৃথিবীতে 2 জিনিস নিশ্চিত, মৃত্যু আর ট্যাক্স। ট্যাক্স হচ্ছে আপনার জীবনের সবচেয়ে বড় খরচ। প্রতিটি টাকা যা ট্যাক্সে যাবে বা ইম্পর্টেন্ট কাজে খরচের সুযোগ কমিয়ে দেয়। ট্যাক্সের রুল দেশভেদে ভিন্ন, তাই গভীরে যাচ্ছি না। আমি সাজেস্ট করি চ্যাটজিপিটির মতো টুল ইউজ করতে। ট্যাক্স নিয়ে এটা দারুণ হেল্প করে। এটা কিছুটা বিতর্কিত হতে পারে, কিন্তু ট্যাক্স নিয়ে বেশি সময় খরচ না করে ইনকাম বাড়াতে মনোযোগ দিন। আপনি যদি অনেক টাকা উপার্জন করেন, সমাজ আপনাকে সেই সুযোগ দিয়েছে, আপনার ওয়ালেট দিয়ে থ্যাঙ্কস বলুন। নাম্বার 10, লাইফস্টাইল ইনফ্লেশন। আপনি আগের চেয়ে বেশি ইনকাম করছেন, তবুও কেন আর্থিকভাবে এগোতে পারছেন না? কারণ হলো লাইফস্টাইল ইনফ্লেশন, যেখানে আপনার খরচ আপনার বেতনের সাথে বাড়ে। এটা সবচেয়ে ডেঞ্জারাস ফিনান্সিয়াল ফাঁদগুলোর মধ্যে একটা, কারণ এতে ইনকাম যতই হোক খরচে সব উড়ে যায়। আমার এক বন্ধু ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ে তার কলিগদের দেখতেন বোনাস এলেই নতুন জুতো বা ফ্যান্সি ঘড়ি কিনছে। Advertising has us chasing cars and clothes, working jobs we hate so we can buy shit we don't need. কিন্তু আসল চতুরতা হলো লাইফস্টাইল মান বাড়াতে হবে ইনকামের চেয়ে কম হারে। আপনার খরচ যদি ইনকামের সাথে সমান হারে বাড়ে, তাহলে আপনি শুধু বড় বেতনে বড় খরচ করছেন, আপনার কোনো সেভিংস নাই। সেভিংস রেট ফিক্সড রাখুন, যেমন 30,000 টাকা বেতনে 10% সেভ করবেন, 60,000 টাকা বেতনেও 10% সেভ করবেন। এভাবেই এমজি ডিমার্কো দ্য মিলিয়নিয়ার ফার্স্ট লেনে বলা ওয়েলথ ট্রিনিটি, ফ্যামিলি, ফিটনেস আর ফ্রিডম পাবেন। টাকা সঠিকভাবে ইউজ করলে আপনাকে ফ্রিডম দেয়, আপনার বাচ্চাদের বড় হতে দেখায়, ক্রেজিয়াস ড্রিম ফলো করা, বিশ্বে ভালো কিছু করা, সম্পর্ক গড়া আর পছন্দের কাজও করা। সিম্পল শোনালেও সহজ না, কিন্তু চার্লি মাঙ্গার বলেছেন, একটা সহজ আইডিয়া নাও আর সিরিয়াসলি নাও। আপনি যদি এই আইডিয়াগুলো সিরিয়াসলি নেন, আপনি ধনী হবেনই হবেন ইনশাল্লাহ। আর যদি আরেক ধাপ এগোতে চান, তাহলে আমার এমজি ডিমার্কোর বই দ্য মিলিয়নিয়ার ফার্স্ট লেন সামারি দেখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি সজীব ফ্রম টাকার খোঁজ। কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।